আরে यार আমি আগেই বলেছিলাম সমুদ্রে এত আগে এসো না। হয়ে গেল তো যা হওয়ার, এবার বেরোবো কি করে? আরে চিন্তা করিস না ভাই, আমাদের ভোলা আছে না, ওর হাতে জাদু আছে, ও এক্ষুনি ঠিক করে দেবে। হ্যাঁ অনেক বড় জাদু করো, 3 ঘন্টা ধরে সারাতে তো পারছে না। আরে হয়ে যাবে না ভাই, কেন টেনশন নিচ্ছিস? আরে ভাই সাবাস ভোলা। আমি তোকে উল্টো পাল্টা বলে দিয়েছি ভাই, সরি ভাই। আরে ভাই এই হেলিকপ্টার এত নিচ দিয়ে কেন যাচ্ছে? ভাই মনে হচ্ছে পেট্রোল শেষ হয়ে গেছে। এই ভাই তুইও না। এই ভাই চল চল চল, এই ঘোড়া 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 ঘোড়া। আমরা ওখানে কেন যাচ্ছি ভাই? আরে কেউ বেঁচেও তো থাকতে পারে। আমরা ওখানে যাবো না, ফেসে যাবো ওখানে গেলে। আরে কেউ আহত হয়ে পড়েও তো থাকতে পারে ওখানে। আরে ভাই এসব সাহায্য ফাহায্য ছাড়, আমরা যাবো না ওখানে। আরে পাগল, চল চল চল। আরে বাপরে, আরে এটা কি ভাই, ফেঁসে গেলাম তো আমরা। সিআইডি ব্যুরো, কখন কখন হয়েছে এটা? ও ঠিক আছে, আমরা দেখছি। স্যার স্যার বিশালের ভাই ফোন করেছিল। স্যার বিশালও চপারে করে নিজের ফার্ম হাউসে যাচ্ছিল। এখন চপার আর বিশালের দুটোরই খোঁজ নেই। কি? তার মানে প্রীতি ঠিকই ভয় পেয়েছিল। আরে বেবি, তুমি শুধু শুধু সিআইডির লোকেদের এখানে ডেকে বিরক্ত করলে। স্যার আপনি তো জানেনই এই মহিলারা কীরকম ইমোশনাল হয়, ছোটোখাটো ব্যাপার নিয়েই ভয় পেয়ে যায়। বেবি ভয় পাবো না তো আর কি করব স্যার? বিগত 6 মাস ধরে এনাকে কেউ হুমকি দিচ্ছে প্রাণে মেরে ফেলার। এমনকি আমার কাছেও খুব খারাপ খারাপ ফোন কলস আসে। লোকেরা বলতে শুরু করেছে আমি যেন অন্য স্বামী খুঁজে নিই। আচ্ছা একটু প্রথম থেকে বলবেন, অ্যাকচুয়ালি হয়েছিলটা কি? স্যার খুব ছোট একটা ঘটনা, সব বিজনেসেই রিস্ক নিতে হয়, কখনো কোম্পানির প্রফিট হয়, কখনো লস হয়। এবার আমার কোম্পানির অনেকটা লস হয়েছে, সেই জন্যই পাওনাদাররা তাদের টাকা পয়সার জন্য এই সব করছে। শুধু পাওনাদার নয়, ওই ইউনিয়ন লিডার প্রকাশ ও খারাপ সময় দাদার পাশে থাকার বদলে সবার মনে দাদার বিরুদ্ধে বীজ ঢেলে দিচ্ছে। স্যার এই দেখুন, কাল ওনার গাড়িতে কেউ এটা লাগিয়ে দিয়ে গেছে। তোমার জীবনের শেষ দিনগুলো এখন গুনতে থাকো। স্যার এটা শুধু ওয়ার্কারদের রাগ, আর কিছু না। একদিন ওদের এই রাগটাই তোমার প্রাণ নিয়ে নেবে। এসব কিচ্ছু হবে না বেবি, ডোন্ট গেট হাইপার। আমি সিদ্ধান্ত নিয়েছি, যাই হয়ে যাক না কেন আমি সব পাওনাদারদের, সব এমপ্লয়ীদের সব টাকা শোধ করে দেবো। তার জন্য আমার অ্যাসেট, আমার কোম্পানি, এমনকি এই বাড়িটাও যদি বিক্রি করতে হয়। রণবীর, হ্যাঁ দাদা। তুমি আজই সব পাওনাদার আর এমপ্লয়ীদের ফোন করো, তাদের বলে দাও আমি 1 মাসের মধ্যে তাদের সব টাকা শোধ করে দেবো। ঠিক আছে দাদা। স্যার অ্যাকচুয়ালি আপনাদের কাছে একটা অনুরোধ ছিল, যতক্ষণ না এই পাওনাদারদের ঝামেলাটা মিটে যাচ্ছে আপনারা বিশালকে এক্সট্রা সিকিউরিটি দিতে পারবেন প্লিজ? বেবি এর কোনো দরকার নেই, আমি বলছি তো 24 ঘন্টা আমার সাথে সিকিউরিটি থাকে, কেন বেকার এদের বিরক্ত করছো? স্যার সি জাস্ট লাভ মি, আর কিছু না।
আপনারা এখানে এসছেন তার জন্য রিয়েলি থ্যাংক ইউ অল অফ ইউ। ঠিক আছে, আপনি আপনার খেয়াল রাখবেন, আর যদি দরকার পড়ে ফোন করবেন, কেমন? শিওর। আর আজকের তাজা খবর এই যে শহরের সবথেকে বড় বিজনেসম্যান বিশাল কুমার নিজের স্ত্রীর সাথে নিরুদ্দেশ হয়ে গেছেন। শোনা যাচ্ছে যে বিশাল কুমার নিজের স্ত্রীর সাথে এই চপারে করে কাশি যাচ্ছিলেন, কিন্তু চপার কাশি পৌঁছায়নি। এই চপারে পাইলটের সাথে আরো 5 জন ছিলেন। এখন এই চপার মাটিতে মিশে গেছে না আকাশে উড়ে গেছে এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা আপনাদের এমন একটা চমক দেওয়ার মতো খবর বলতে পারি যা হলো এই চপারের পাইলটের সাহায্যের স্বীকারোক্তি। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমার কন্ট্রোলে কিছুই নেই। এটা হলো সেই শেষ সংকেত যেটা একটা রহস্যের দিকে ইশারা দিচ্ছে, যার সমাধান এত সহজেই মিটবে না। শেষ পর্যন্ত কোথায় গেল এই চপার? আর এখন মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আগে হ্যাঁ, ব্রেকিং নিউজ আসছে আমাদের স্টুডিও থেকে লাইভ। কিছু লোক একটা চপারকে আগুনের ঝলকানির সাথে নিচে পড়তে দেখেছে। এটি একটি খুবই দুঃখজনক সংবাদ, কারণ এই সময় এটা বলা খুবই মুশকিল যে এই দুর্ঘটনায় কেউ বেঁচে আছে নাকি নেই। এটা কিভাবে হয়? অভিজিৎ, দয়া, গিয়ে দেখো ওই চপারটা কোন জায়গায় পড়েছে আর কেউ বেঁচে আছে কি না। এইদিকে জবরদস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে। চপারের এক একটা পার্টস আলাদা হয়ে গেছে। এটা তো জানতে পারা গেল যে চপারটা এখানেই রয়েছে, আর সব প্রমাণ এখান থেকেই পাওয়া যাবে। কিন্তু অভিজিৎ, সমুদ্রে প্রমাণ খোঁজা খুব একটা সহজ কাজ নয় ভাই। হ্যাঁ ভাই, সেটা তো ঠিকই। মহেশ, স্যার। কিছু পেলে? হ্যাঁ স্যার, হেলিকপ্টারের কিছু পার্টস পেয়েছি, সিট পেয়েছি স্যার, কিন্তু স্যার একটা লাশও পাওয়া গেছে। স্যার, এই লাশটা বিশালের নাকি ওই পাইলটের? স্যার, লাশটাকে চেনা খুব মুশকিল। পঙ্কজ, একটা কাজ করো, এই হেলিকপ্টারের ভাঙা অংশ আর লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এবার ডক্টর সালুকে কিছু বলতে পারবেন। অভিজিৎ, মহেশ, একটু বায়োনোকুলারটা দাও তো। কি? ওইদিকে দেখো। মনে হচ্ছে ওখানে কোনো লাওয়ারিস বোট আছে, কিন্তু ওর মধ্যে কাউকে তো দেখতে পাচ্ছি না। স্যার, আজকালকার দিনে কেউ নিজের বাড়ি বা দোকান একা ফেলে চলে যায় না। এখানে তো পুরো নৌকোটাই বেবারিশ পড়ে রয়েছে। হ্যাঁ পঙ্কজ, দুটো কারণে লোকেরা তাদের জিনিস ফেলে যায়। এক, যে জিনিসের কোনো মূল্য থাকে না, আর দ্বিতীয় স্যার, আর দ্বিতীয়টা হলো যখন ওটার জন্যও সমস্যায় পড়ে যায়। কিন্তু এটা দেখে তো কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে এই বোটটা ওকে কোনো সমস্যায় ফেলেছে।
বিশালকেই গুলি করেছে। এখানে কি হতে পারে? কোনো গ্যাং ওয়ার বা এরা এমন কিছু দেখে ফেলেছিল যা ওদের দেখা উচিত হয়নি। যেই এদেরকে গুলি করুক, ও এখানে অন্য কোনো বোটে করে এসেছিল, অথবা গুলি করার পরে অন্য কোনো বোটে করে চলে গেছে। অভিজিৎ, খাবার 4টে প্লেট আছে। 4টে প্লেট আর 4টে ব্যাগও রয়েছে। 3টে লাশ আর 4টে প্লেট, মানে আরো একজন ছিল। কেউ তো ছিল ওদের সঙ্গে। হয়তো আসামিদের সঙ্গে জড়িত, বা হয়তো ও এখান থেকে পালিয়ে গেছে। বা স্যার, চতুর্থ লাশ থাকলে সেটা কেউ জলেও ফেলে দিতে পারে। ভাই, এখন প্রশ্ন এটাই, এই 3টে খুন ওই চপারের খুনের সঙ্গে জড়িত, নাকি এই সমুদ্রে আরো একটা অপরাধ হয়েছে? এই পেয়ে গেছি, এবার জেনে গেছি সারিকা, জানতে পেরে গেছি। তাহলে স্যার ওর নাম কি? সেটা হচ্ছে কম্পোলা বডি টক্সাইড। কম্পোলা বডি টক্সাইড? ইয়েস, ও মাই গড, মানে ওই চপারের অ্যাক্সিডেন্ট হয়নি? কারেক্ট। এই চপারটার অ্যাক্সিডেন্ট হয়নি সারিকা, এই কেমিক্যালটার সাহায্যে এটাকে ব্লাস্ট করিয়ে এর অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে। কি বললে তুমি? ক্যাম্পোলা বডি টক্সাইড? হ্যাঁ বস, এই ক্যাম্পোলা বডি টক্সাইড দিয়ে বম তৈরি করা হয়েছে। ওই বমটা চপারটাকে ব্লাস্ট করিয়ে দিয়েছে। আচ্ছা, ক্যাম্পোলা বডি টক্সাইড দিয়ে। আচ্ছা, লাশটার ব্যাপারে কি জানতে পেরেছো? সেটা আমি শিগগিরই বলছি। তাড়াতাড়ি করো শালুকে, আমাদের হাতে সময় নেই। কারণ আমরা জানতে পেরেছি যে বিশালের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টে হয়নি, এ ওয়েল প্ল্যান্ড মার্ডার ছিল, মার্ডার। কি? দাদার চপারে বম? আগে হ্যাঁ, বিশালের চপারে বোম ছিল। আপনাদের কি মনে হয় কে কাজটা করেছে, কে করতে পারে? স্যার, এই কাজটা তো কারুর পক্ষেই করা সম্ভব নয়, কারণ বিনা চেকিং এ বোম কেন একটা সূচকেও নিয়ে যেতে পারবে না। আপনার পরিচয়? স্যার, ইনি হলেন মিস্টার শেখর, দাদার সিকিউরিটি চিফ। শেখর, চিফ সিকিউরিটি অফিসার। আপনার গাফিলতির জন্য এসব হয়েছে। স্যার, আমি কিরকম ভাবে গাফিলতি করতে পারি? আমি আমার কাজ আজ পর্যন্ত খুবই ভালোভাবে করেছি, সেই জন্য বিশাল স্যারের আজ পর্যন্ত কেউ কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু জানি না স্যার, এবারে কিভাবে হয়ে গেল এসব। এমনিতেও এনার সিকিউরিটি খুবই টাইট, চপারে ওঠা প্রত্যেক লোকের পুরো চেকিং হয়। আচ্ছা, আপনি? স্যার, আমার নাম নাতাশা, আমি বিশাল স্যারের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। ও, যদি সিকিউরিটি এত টাইট ছিল তাহলে চপারের মধ্যে বোম গেল কি করে? স্যার, হ্যাঁ স্যার, এটাও তো হতে পারে যে কেউ মিসাইল ছোড়ার মতো নিচে থেকে উপরে চপারে নিশানা করেছিল। হতে পারে, এটাও হতে পারে। আর সমুদ্রের ওখানে নৌকোগুলোও তো ছিল, যেখানে মৎস্যজীবীরা ছিল যারা মারা গেছে। হয়তো ওরাই অপরাধীদের দেখেছে এসব কাজ করতে। স্যার, তুই, তোর সাহস কি করে হলো এখানে আসার? আজ আমি তোকে খুন করে ফেলবো। দাঁড়াও রণবীর, দাঁড়াও। এক মিনিট, একে? স্যার, এই সে ইউনিয়ন লিডার প্রকাশ। স্যার, এই মেরেছে আমার দাদাকে, একে অ্যারেস্ট করুন। স্যার, আমি ওনাকে কেন মারবো? তুই তো হুমকি দিয়েছিলি না? আরে, কিন্তু আমি বিশালবাবুকে কেন মারবো? আমি তো এখানে সমবেদনা জানাতে এসেছি। বাহ, এটা ভালো। প্রথমে মানুষকে মেরে দাও, তারপরে কুমিরের কান্না কাঁদো। স্যার, এটা ঠিক যে আমরা ওনাকে হুমকি দিয়েছিলাম, কিন্তু আমরা বিশালবাবু নুন খেয়েছি, কিন্তু ওনাকে প্রাণে মারবো এই কথাটা আমরা ভাবতেই পারি না স্যার। তাহলে হুমকি কেন দিয়েছিলে? স্যার, যবে থেকে আমাদের কোম্পানিতে লোকসান হলো, কত ঘরে উনুন পর্যন্ত জ্বলে না। খিদের পেটে ভালো কথা বেরোবে না স্যার, রাগ ছিল ব্যাস।
বিশাল বাবুকে মেরে আমরা কি পেতে পারি? আমাদের লাভ তো এটাই ছিল যদি উনি বেঁচে থাকতেন, আমরা আমাদের টাকা পেয়ে যেতাম। আর স্যার উনি আমাদের কথাও দিয়েছিলেন যে সবাইকার টাকা উনি তাড়াতাড়ি দিয়ে দেবেন। মিথ্যা বলছো তুমি। স্যার, একে বিউরোয় নিয়ে যাওয়া যাক। না ফেডরিক, এই লোকটা মিথ্যে কথা বলছে না। বিশালকে হত্যা কোনো কুলি মজুর করেনি, কোনো ধনীর সঙ্গে ওর শত্রুতা ছিল, এমন ধনী যে বিশালের মৃত্যু যে কোনো মূল্যে চেয়েছিল। একটা কাজ করো, বিশালের পুরো অ্যাকাউন্টটা ভালো করে সার্চ করে দেখো, খোঁজ নাও ও টাকা শোধ করার জন্য অন্য কোনো পথ ধরেছিল কিনা। স্যার, যে নৌকোতে ওই 3 জন মৎস্যজীবীর লাশ পাওয়া গিয়েছিল তার ব্যাপারে জানতে পেরেছি। স্যারের নাম হলো অজয়। 4 নম্বর ব্যক্তি স্যার ওই যে উধাও। স্যার, এটা হতে পারে ওই চপারের ব্লাস্ট আর মৎস্যজীবীদের খুন একে অপরের সঙ্গে জড়িত। হ্যাঁ স্যার, অজয়ের বাড়িতে যাচ্ছি আমরা। ওকে স্যার। আচ্ছা, বলছি এই অজয়ের বাড়িটা কোথায়? ওই বাঁদিকে লেফটে। থ্যাংক ইউ। সিআইডি। স্যার, আমি অজয়ের বাবা আর অজয়ের মা। আর আপনারা কে? স্যার আমরা অজয়ের কাকার ছেলে। স্যার, যখনই খবর পেলাম যে অজয় হারিয়ে গেছে তো আমরা এনাদের সাহায্য করতে চলে এলাম। আমরা জানি আপনাদের মন এই সময় খুবই খারাপ, কিন্তু অজয়কে খোঁজ করার জন্য আপনাদের কিছু প্রশ্ন করতে চাই আমরা। কোনো খবর পেয়েছেন অজয়ের? কোনো ফোন বা কিছু? এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি স্যার। আপনারা ভরসা হারাবেন না, খুব তাড়াতাড়ি আমরা জেনে যাব যে অজয় কোথায়। ভরসা কেমন করে না হারাই, যার ছেলে হারিয়ে যায় আর তারই বন্ধুদের লাশ পাওয়া যায়। আপনি বুঝতেই পারছেন যে তার বাবা মার মনের কি অবস্থা হতে পারে। আমরা আপনার অবস্থা বুঝতে পারছি। পুরো গ্রাম অজয়কে খুঁজছে, কিন্তু ওকে পাওয়াই যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, কোনো খোঁজ পেলেই আমরা আপনাদের খবর দিয়ে দেব। আর এরপরেও অজয় যদি আপনাদের ফোন করে আমাদের অবশ্যই বলবেন। ঠিক আছে স্যার। স্যার, যদি অজয় বেঁচেই থাকতো তাহলে বাড়িতে একবার ফোন তো করতো। হতে পারে ও সুযোগ পায়নি, হয়তো অপরাধীরা ওকে তুলে নিয়ে যায়নি। তো হতে পারে ও যখন জানলো যে ওর প্রাণের সংশয় আছে তখন নিশ্চয় কোথাও লুকিয়ে বসে আছে। ভাই, ওর নৌকো উপকূল থেকে 40 কিলোমিটার দূরে ছিল, এত দূর তো সাঁতরে আসতে পারবে না। হতে পারে শত্রুদের বোটেই বসে পালিয়ে গেছে, আর না হলে অন্য কোনো বোটের কাছেও সাহায্য চেয়েছে। ঠিক আছে, জেটিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করি, হয়তো কেউ ওকে দেখেছিল বা সাহায্য করেছিল। বস, এটা তো কনফার্ম হয়ে গেছে যে ওই লাশটা বিশালের বডিগার্ডেরই, কিন্তু এখন আমি তোমাকে এর থেকে আরো বড় খবর দেবো। বড় খবর? ডক্টর সালুকে আপনার গার্লফ্রেন্ড হ্যাঁ বলে দিয়েছে? সালুকে, তাড়াতাড়ি বলো। পুরবি, ওই আগের অডিও ক্লিপটা আরেকবার শোনাও। স্যার, মেরে মেরে আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমার কন্ট্রোলে কিছুই নেই। মেরে একবার ব্যাক করে প্লে করো। মেরে মেরে আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমার কন্ট্রোলে কিছুই নেই। তুমি কি বলতে চাইছো? বস, এই আওয়াজটা খুব মন দিয়ে শোনো। তোমার কি মনে হচ্ছে না এই পাইলটের গলাটা একটু বেশি কাঁপছে? ভয় পেয়ে গিয়ে আওয়াজটা কাঁপছে। না না, এটা ভয় পেয়ে নয় বস, এটা কোনো নেশার জিনিসের কারণে। স্যার, মানে পাইলট চপার উড়ানোর আগেই? চপার ওড়ানোর আগেই? না, মদ খায়নি বস। বডিগার্ডের লাশটা যখন ভালো করে টেস্ট করেছিলাম তখন ওই বডিগার্ডের লাশে নেশা জিনিসের ট্রেস পেয়েছিলাম। আর যেভাবে ওই পাইলটের গলাটা কাঁপছে, আমি একদম নিশ্চিত যে ওকেও এই নেশা জিনিসটা দেওয়া হয়েছে। দেখো সালুকে, একটা কথা আমি বুঝতে পারছি না, যদি খুনি সবাইকে এইভাবেই মারতে চেয়েছিল তাহলে ও অজ্ঞান হওয়ার ওষুধ কেন দিয়েছিল? স্যার, যদি পাইলট আর বডিগার্ডদের ওষুধ দেওয়া হয় তাহলে বাকি প্যাসেঞ্জারদেরও ওষুধ দেওয়া হয়েছিল? এক্স্যাক্টলি, দেওয়া হয়েছিল বস। আমার মনে হয় ওই চপারে যত লোক ছিল সবাইকে এই নেশা জিনিসটা দেওয়া হয়েছিল।
আর যখন আমি লাশটাকে ভালো করে চেক করলাম তখন আমি জানতে পারলাম যে এই জিনিসটা 6 থেকে 7 ঘন্টা আগে দেওয়া হয়েছিল। চপারটা ক্র্যাশ হওয়ার ঠিক 6-7 ঘন্টা আগে চপারটা ওড়ানো হয়েছিল বিশালের বাড়ি থেকে। তাহলে চপারে খাবার দাবার জিনিসগুলোও তো বিশালের বাড়ি থেকেই এসেছিল। তার মানে যা কিছু গোলমাল হয়েছে বিশালের বাড়ি থেকেই হয়েছে, বিশালের বাড়ি থেকে। ওহ হোয়াট ননসেন্স! বাড়ির খাবারে কেউ ঘুমের ওষুধ কেন মেশাবে? সেটা তো সেই বলবে যে বাড়ির খাবার তৈরি করে। আচ্ছা, আপনার বাড়ির খাবার কে তৈরি করে? ওহো, তানিয়া দেবী আপনি বানান? বাহ স্যার, আজকে কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে কিচেন থেকে। কি রান্না হয়েছে আজ? পালং পনির খাবেন আপনি? আরে না না ফেডরিক, চেখে রাখার একদম চিন্তা করো না। বলা যায় না আজকেও হয়তো খাবারের সঙ্গে কিছু মিশানো রয়েছে। স্যার আপনি এরকম মিথ্যা অপবাদ আমার উপর দিতে পারেন না। আর ওই দিন বৌদি নিজে এসেছিল আমার সাথে রান্নায় হাত লাগাতে। আরে বাহ, দারুণ আইডিয়া। যে মারা গেছে তার নামই দোষ চাপিয়ে দাও। স্যার আপনি এইভাবে আমার স্ত্রীকে অপমান করতে পারেন না। বাড়িতে এতজন লোক আছে, যদি কেউ খাবারে কিছু মিশিয়েও থাকে তার মানে তো এটা নয় যে তানিয়াই সেটা করেছে। কিন্তু কারণটা তো শুধু তোমাদের দুজনের কাছেই ছিল। বিশাল আর প্রীতির মৃত্যুর পরে কোম্পানি তোমাদের দুজনের নামে হবে। স্যার আপনি খুব ভালো মজা করেন। লসে যাওয়া কোম্পানি আমার নামে না আসুক, ওটাই ভালো। আচ্ছা, ওই দিন কিচেনে কে কে ছিল আপনি ছাড়া? ওই দিন অনেক লোক এসেছিল, আর আমার ভালো মনে আছে ওই দিন আমি হালুয়া বানিয়েছিলাম। বিশাল দাদা নিজে এসে হালুয়া টেস্ট করে গিয়েছিল। বিশালও এসেছিল কিচেনে? স্যার আমারও একটু অবাক লেগেছিল, কারণ ওই দিনের আগে দাদা কখনো কিচেনে আসেনি। শেখর, হেলিকপ্টারে ওঠার আগে তুমি প্রত্যেককে খুব ভালো করে চেকিং করো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, বিশালেরও কি চেকিং করেছিলে? স্যার আমি বিশাল স্যারের কিভাবে চেকিং করব? উনি তো মালিক আমার। ফেডরিক, মৎস্যজীবীদের গ্রামে তন্ন তন্ন করে খোঁজো, প্রতিটা বাড়িতে যাও। ওই অজয় মৎস্যজীবীকে খুঁজে বের করতেই হবে। যদি অজয়কে পাওয়া যায় না, তাহলে বুঝে নাও ব্লাস্টের কারণটাও আমরা জানতে পারবো। কারণ এখন একটু একটু করে আমি সব বুঝতে পারছি। বিশাল দেনায় ডুবেছিল, আর দেনা থেকে নিষ্কৃতি পাওয়ার সব থেকে সহজ উপায় মৃত্যু। নিজের মৃত্যু, নিজের মিথ্যে মৃত্যু। ভাই শোনো, অজয়ের সঙ্গে যা হয়েছে তোমরা নিশ্চয়ই শুনেছ, কিন্তু তোমাদের মধ্যে কেউ ওকে সাহায্য করেনি? দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সিআইডি থেকে আসছি। তোমরা যদি সাহায্য না করো তাহলে অন্য কেউ করেছিল। তোমরা যদি জানো সেটা বলে দাও। দেখুন, অজয় আমাদের কোনো শত্রু ছিল না। আমরা যদি কিছু জানতাম তো আপনাদের বলেই দিতাম। আচ্ছা, যেখানে অজয় নৌকোটা পাওয়া গিয়েছিল, ওই যার মধ্যে লাশ ছিল, ওইদিকে তোমাদের মধ্যে কেউ গিয়েছিল মাছ ধরতে? না স্যার, সমুদ্রের অত ভেতরে কেউ যায় না। জানি না অজয় নিজের সাথীদের সাথে কি করে অত ভেতরে চলে গেল। আচ্ছা, একটা কথা বলো তো, যেরকম অজয়ের সঙ্গে হয়েছে ঠিক এরকম ঘটনা কারোর সঙ্গে ঘটেছিল কি? মানে অন্যরকম কিছু, গ্রামে, সমুদ্রতে বা এখানে জেটিতে, এরকম অদ্ভুত কিছু দেখেছিলে কি তোমরা? ঠিক করে তো বলতে পারবো না সাহেব, কিন্তু আপনি একবার মদনের সাথে দেখা করুন। ও হয়তো অজয়ের ব্যাপারে কিছু জানতে পারে। কেন? এমন কেন মনে হয় তোমার? সাহেব, মদনকে কেউ খুব খারাপভাবে মেরেছে। ওর এমন অবস্থা যে ও আজকে জেটিতেও আসেনি। ও নিজের নৌকার পেন্টিংও করাচ্ছে স্যার। মনে হচ্ছে যেন কিছু লুকোচ্ছে। কোথায় পাবো এই মদনকে? কোথায় থাকে ও? আচ্ছা, তোমার নামে কি মদন? হ্যাঁ স্যার। আপনারা কে? তোমার প্রতিবেশী, সিআইডি। আরে সিআইডির লোক? তুমি অজয়কে চেনো তো? সাহায্য করেছিলে তুমি ওর? হ্যাঁ, দেখ, বলে দে, না হলে কিন্তু আমরা গায়ে হাত তুলবো। স্যার, অজয়কে আমি আহত অবস্থায়
ওই মাঝ সমুদ্রে ভাঙা হেলিকপ্টারের কাছে পেয়েছিলাম। ওকে আমি আমার নৌকোতে তুলে পার পর্যন্ত নিয়ে এসেছিলাম। ও খুব ভয় পেয়েছিল স্যার। নে নে, আমার ফোনটা নে, নে, কথা বল, নে, ঘরে ফোন করে নে একবার। আস্তে 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 আয়, নে, কথা বল, হয়ে গেছে? আয়, আস্তে আস্তে, সাবধানে আয়, আয়। ধর ওদেরকে, ধর ধর। আরে তুই কোথায় পালাচ্ছিস? আরে কোথায় পালাচ্ছিস? পালাচ্ছে। আমার কেন? আমাকে মারছো কেন? স্যার, ওরা সবাই মিলে আমাকে খুব মারলো স্যার। আরে অজয়, অজয়ের কি হলো? আরে স্যার বললাম তো, ও পালিয়ে গেছিল, ওর পেছনে ওই গুন্ডারাও দৌড়েছিল। ওরা ওকে ধরতে না পেয়ে আমাকেই মারলো। ঠিক আছে, কিছু বুঝতে পারছি না অভিজিৎ। এর কথা অনুযায়ী অজয়ের বাড়ির লোককে ফোন করেছিল, কিন্তু ওর বাড়ির লোকেরা আমাদের বললো যে অজয় নাকি ফোনই করেনি। অজয়ের বাড়ির লোক কিছুটা নার্ভাস লাগছিল সেই সময়, কিন্তু ওদের ভয় পাবার কারণ অন্য কিছু নয় তো। কিন্তু অজয়ের বাবা মা তো বললো কোনো কন্ট্যাক্টই করেনি। একটা কথা, অজয়ের বাবা মা মনে হচ্ছে খুব ভয়ে ভয়ে আছে। এমন মনে হচ্ছে যে কোনো একটা কারণে ওরা সত্যি কথা বলতে চাইছে না। হতে পারে অজয়ের ফোন কলের ব্যাপারে ওই অপরাধীরা জানতে পেরে গেছে, আর ওদের মধ্যে কেউ অজয়ের বাড়ির লোকের সাথেই আছে, সেই কারণেই ওরা আমাদের কাছে কিছু বলতে পারেনি। স্যার, ওই দুজন খুঁড়তো তো ভাই, ওদের মুখ মনে আছে স্যার? এত বাজে দেখতে, দুজনকেই দেখে গুন্ডাই মনে হচ্ছিল। মানে শুধু অজয় নয়, ওর বাবা মায়ের জীবনও বিপন্ন। যে কোনোভাবেই হোক ওই গুন্ডা দুটোকে বাইরে বের করতে হবে। কিভাবে? প্রতিবেশী, এখানে প্রতিবেশী কাজে লাগবে। আপনার জন্য খাবার। আমাদের খাবার চাই না। আরে চাই না বললে হবে? আপনারা নিজেদের খেয়াল রাখবেন না তো অজয় দাদাকে কি করে খুঁজবেন? আপনাকে খাবার নিতেই হবে। দেখো মা, আমাদের খিদে নেই। আপনাকে খাবার নিতেই হবে অজয়ের জন্য। আচ্ছা, আমি তাহলে চলি। কে এসেছিল? পাশের বাড়ির পূজা খাবার নিয়ে এসেছিল। আমি তো ভাবলাম কেউ অজয়ের খবর নিয়ে এসেছিল। মাসিমা, অজয়ের খবর? আমারও তাই মনে হয়েছিল, কেউ অজয়ের খবর এনেছে। খাবারই এনেছিল তো, আর কিছু তো নয় না? জান মাসিমা, কাকা, অজয়ের কি হলো? মাটিতে ঢুকে গেল নাকি আকাশে উড়ে গেল? আরে এত ভয় পাচ্ছেন কেন কাকু? কিছু না। হ্যাঁ, কিছু না না, কিছু না, কিছু না, কিছু না, কিছু না। দেখাও, দেখাও, আরে দেখান কি লুকাচ্ছেন? না না, দেখা কি লুকাচ্ছিস? দেখা। কার এটা? অজয়ের চিঠি। কি লিখেছে? খবর পেয়ে গেছি ও কোথায়। দাদা, এই অজয়ের সাথে কি হয়েছে আপনারা জানেন? আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। আমি চিনি না অজয়কে। এই গ্রামেই থাকো তো? হ্যাঁ, এই গ্রামেরই ছেলে। যাও আগে।
চালাক ভাবছিলি নিজেকে, হ্যাঁ? তোর সময় শেষ। ভুল বলছো খুড়তুতো ভাই। সিআইডি টাইম তো তোর শেষ। যা। এসো এসো এসো। তোমরা আমার কাছে তো পৌঁছে গেছো, কিন্তু এটা ভেবো না যে তাতে অজয়কে বাঁচাতে পারবে। আমার পুরো গ্যাং ওকে খুঁজছে। ছটফটিয়ে মারবো ওকে, ছটফটিয়ে। কে কাকে তিলে তিলে মারবে খুব তাড়াতাড়ি তুই জানতে পেরে যাবি। আর তুই অজয়ের কথা ভাবিস না, খুব শীঘ্রই ও খোলা হয় শ্বাস নেবে। হ্যাঁ, এখন তুই চল চল। সিআইডি, আপনার এখানে কোনো অজয় নামের লোক থাকে? আরে এ তো সিআইডি স্যার, এ তো আমাকে বাঁচাতে এসেছিল। অজয়ের ব্যাপারে জানতে পারলে কিছু? স্যার সব জায়গায় দেখে নিয়েছি, অজয়ের কোনো খোঁজ পাচ্ছি না। হ্যাঁ স্যার, গ্রামের প্রত্যেকটা ঘর, গোডাউন সব দেখেছি, কোনো জায়গা বাদ দিইনি, কিন্তু অজয়ের কোনো খবরই নেই। এই গ্রামের অন্য দিকটা গিয়ে দেখি। সিআইডি এবার কি করবো? একে ছাড়, এক্ষুনি পালা, তাড়াতাড়ি চল। দেখো ওকে, দাঁড়া বলছি। এসো, বেরিয়ে এসো।
কি হচ্ছে এখানে? আর এই লোকগুলো কারা? তোমায় কোথায় নিয়ে যাচ্ছে? কে তুমি? আমি অজয়। অজয়, অজয়কে পেয়ে গেছি। আরে তুই আদৌ জানিস কবে থেকে খুঁজছি তোকে? সমুদ্রে গিয়ে এমন কি হলো যে তোমার এরকম প্রাণ সংশয় হয়ে গেল? বলছি, মানুষের তোর জন্য আমি আপনার সাথীদের সাথে ওই হেলিকপ্টারওয়ালাদের সাহায্য করতে গেছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে সাহায্য করতে গিয়ে আমার সাথীদেরই প্রাণ চলে যাবে? তুমি সেটাই করেছো যেটা একজন ভালো নাগরিকের করা উচিত। নিজের বন্ধুদের মৃত্যুর জন্য নিজেকে দোষ দিও না। আচ্ছা, এই হেলিকপ্টার ব্লাস্ট হওয়ার পর যখন সমুদ্রে পড়ে তুমি কি দেখেছিলে সেখানে? ওখানে কাউকে জীবিত দেখেছিলে তুমি? হ্যাঁ, আর ও সাহায্যের জন্য ওখানে আগে থেকে আরেকটা নৌকা ছিল। ওখানে কে জীবিত ছিল? তুমি চেনো ওকে? মারবেন না, সব বলছি। হেলিকপ্টারে ব্লাস্টে সবাই মারা গিয়েছিল, শুধু আমাদের বস ছাড়া। উনি আগেই প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন আর আমরা ওনাকে বোটে করে নিয়ে চলে গেছিলাম। সত্যি বলছি স্যার। কে তোমাদের বস? হ্যাঁ, আর ওকে কোথায় নিয়ে গেছো? তাড়াতাড়ি বল, একটু আমরাও তো দেখা করি তোদের বসের সঙ্গে। সিআইডি? দাঁড়া, গুলি করে দেবো। তোদের বস কোথায়? না, একদমই চেষ্টা করবেন না, সমস্ত কষ্ট বিফলে যাবে। আপনার খেলা শেষ। তোমার সব ভাড়া করা গুন্ডা এখন আমাদের কাছে, কেউ সাহায্য করবে না তোমাকে। খুব আফসোস হচ্ছে তোমার না, হ্যাঁ, যে সিআইডির কাছে সাহায্য কেন নিলাম? অ্যাকচুয়ালি আপনাদের কাছে একটা অনুরোধ ছিল, যতক্ষণ না এই পাওনাদারদের ঝামেলাটা মিটে যাচ্ছে আপনারা বিশালকে এক্সট্রা সিকিউরিটি দিতে পারবেন প্লিজ? বলো, কেন করেছো তুমি এগুলো? বিশালের মাথা খারাপ হয়ে গেছিল। ও পাওনাদারদের টাকা মেটানোর জন্য কোম্পানি, বাড়ি, ফার্ম হাউস, গয়না, গাড়ি সবকিছু বিক্রি করতে চাইছিল। তাহলে তুমি ওই কোম্পানির সমস্ত টাকা বিদেশি ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছো। ভেবেছিলে ওখানে গিয়ে নতুন লাইফ শুরু করবে, আর এখানকার পাওনাদারেরা মনে করবে ব্লাস্টে সবাই মারা গিয়েছে। একেবারের জন্য ঝামেলা থেকে মুক্তি কি? হ্যাঁ, এই জন্য আমি কেমিক্যাল যুক্ত বোম টিফিন বক্সে দিয়েছিলাম আর টিফিনটা বিশালকে ধরিয়ে দিয়েছিলাম। Hurry up, sweetheart. We are getting late. আমি জানতাম সিকিউরিটি বিশাল বা বিশালের হাতে থাকা কোনো জিনিস চেক করবে না। আর সবার খাবারে ঘুমের ওষুধটা মিলিয়েছো এই কারণেই যে ওরা অজ্ঞান হয়ে গেলে খুব সহজেই তুমি প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়ো, তারপরে রিমোট কন্ট্রোল দিয়ে বোমটা ব্লাস্ট করিয়ে দাও, তাই না? স্যার একটা কথা বলুন, আপনি তো অনেক দিন ধরে সিআইডিতে আছেন, এর থেকে কোনো ভালো প্ল্যান আপনি আগে দেখেছেন? আপনার স্বামী যেটা করছিলেন না, তাকে মানবিকতা বলে ম্যাডাম। জেলের মধ্যে বসে তোমার অপরাধের ব্যাপারে ভাবতে থেকো। যখন সত্যিটা ফিল করবে, নিজেকে ক্ষমা করতে পারবে না।